আসসালামু আলাইকুম। ফাইনালি ম্যানেজমেন্ট পোর্শনটা পড়ার মাধ্যমে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ টপিকটা শেষ করতে যাচ্ছি। তো এই পার্টটা ডেভিডসনে অনেক ক্লামজি করে লেখা আছে, আমি সেটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমরা আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের ম্যানেজমেন্টটা সেপারেটলি পড়ার চেষ্টা করব এবং এটার জন্য যে ড্রাগসগুলো ইউজ করা হয় সেগুলোর নাম, মেকানিজম অফ অ্যাকশন, ইন্ডিকেশন, সাইড ইফেক্ট এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন জানার চেষ্টা করব। আমরা যদিও গতদিন নাম এবং মেকানিজম অফ অ্যাকশনটা অলরেডি দেখে ফেলেছি, সেটাকে একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি 2 মিনিটে। আমরা শুরুতেই দেখেছিলাম মাইক্রোবায়াল ডিসবায়োসিস হয়, যার এগেইনস্টে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল। তো এগুলোর মেকানিজম সম্পর্কে ডিটেইলস বলবো না, এগুলো আমরা আগে থেকেই জানি। এরপরে সেই অ্যান্টিজেনটাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছে প্রেজেন্ট করে? হেল্পার টি সেলের কাছে। সেই হেল্পার টি সেল সার্কুলেশন থেকে আসার সময় একটা ইন্টারঅ্যাকশন ঘটে এন্ডোথেলিয়াল সেলের সাথে, একটা অ্যাডহেশন ঘটে আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন দ্বারা। তো সেটার এগেইনস্টে আমরা ড্রাগ দিতে পারি। এখানে মেকানিজমটা লেখা আছে, আমি গতদিন মৌখিকভাবে বলেছিলাম, আজকে সেটা লিখিতভাবে দেখানোর চেষ্টা করছি। তো ব্লক আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন এক্সপ্রেসড অন লিউকোসাইট, অর্থাৎ টি লিম্ফোসাইটের গায়ে যে আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন থাকে সেটাকে ব্লক করে। ব্লক করার মাধ্যমে সে কি ইনহিবিট করে? লিউকোসাইট ইন্টারঅ্যাকশন উইথ আ গাট স্পেসিফিক রিসেপ্টর অন এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামেও একটা রিসেপ্টর থাকে তার জন্য, সেটার সাথে ইন্টারঅ্যাকশনটাকে ইনহিবিট করে, যার ফলে লিউকোসাইট মাইগ্রেশন করে আসতে পারবে না গাট মিউকোসাতে। তারপরে আরেকটা ড্রাগ ছিল যেটা যে সে যদি বের হয়েও আসে তাকে মেরে ফেলে, অর্থাৎ অ্যাপোটোসিস করে, সেটাকে আমরা বলি থায়োপিউরিন। সেটা একটা ইমিউনোমodulator, কি করে? ইনডিউস টি সেল অ্যাপোটোসিস। এরপরে টি সেল অ্যাক্টিভেশন হয়ে গেলে বা টি সেল আসার পরে সেটা যখন অ্যান্টিজেন পেয়ে যাবে তখন সেই ইন্টারফেরন গামা রিলিজ করার মাধ্যমে একটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। সেই ম্যাক্রোফেজ আবার পরবর্তীতে ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 23 রিলিজ করার মাধ্যমে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে। তো এই ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 23 এর কিন্তু একটা সাব ইউনিট ছিল যেটার নাম হচ্ছে P40 সাব ইউনিট। তো এটার এগেইনস্টেও আমরা একটা ড্রাগ দিতে পারি যেটা বাইন্ডস টু P40 সাব ইউনিট অফ বোথ ইন্টারলিউকিন 12 এন্ড ইন্টারলিউকিন 23 টু প্রিভেন্ট টি সেল অ্যাক্টিভেশন। ফলে টি সেল অ্যাক্টিভেশন হবে না। অথবা টি সেল যদি অ্যাক্টিভেশন হয়েও যায় সে কি করে? ইন্টারলিউকিন 2 রিলিজ করে। ইন্টারলিউকিন 2 রিলিজ করার মাধ্যমে কি করে? গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন করে, নতুন নতুন আরো অনেক টি সেল তৈরি করে। তো এটার এগেইনস্টে ইন্টারলিউকিন 2 এর এগেইনস্টে আমরা একটা ড্রাগ দিতে পারি যার নাম হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটর, যেটা ইন্টারলিউকিন 2 এর ট্রান্সক্রিপশনকে কিন্তু ইনহিবিট করে। অথবা নতুন নতুন সেলের জন্য যে ডিএনএ লাগবে সেই ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করার জন্য আমরা ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট মিথোট্রিক্সেট দিতে পারি, যেটা ডাইহাইড্রোফলেট রিডাক্টেসকে কিন্তু ইনহিবিট করার মাধ্যমে ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে। তো এই সবগুলা টি সেল আবার নতুন নতুন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। ম্যাক্রোফেজগুলো আলটিমেটলি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, T1 নেক্রোটিক ফ্যাক্টর আলফা এই ধরনের সাইটোকাইন রিলিজ করে। সাইক্লো অক্সিজেনেস এবং লাইপো অক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে তৈরি করার পরে তারা রিলিজ করে। তো এই পাথওয়েগুলোকে ইনহিবিট করার জন্য আমরা ইউজ করতে পারি অ্যামিনো স্যালিসাইলেট। এদের মাল্টিপল অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, ইনক্লুডিং ইনহিবিশন অফ মিডিয়েটরস অফ লাইপো অক্সিজেনেস এন্ড সাইক্লো অক্সিজেনেস মডিউলেটিং সাইটোকাইন রিলিজ ফ্রম দ্য মিউকোসা। অর্থাৎ আগে তো মৌখিকভাবে বলেছিলাম, আমি জাস্ট সেটাকে লিখিত ভাষায় দেখানোর চেষ্টা করছি, এটাকে দেখে রিডিং পড়ার মতো মনে হতে পারে। তো এরপর আমরা টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফার এগেইনস্টে অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা অ্যান্টিবডি দিতে পারি, যেটা কি করে? যেটা পরবর্তীতে ফার্দার কোনো সাইটোকাইন যাতে রিলিজ না হয় সেটাকে প্রিভেন্ট করে। তো এখানে লেখা আছে যে বাইন্ড টু টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা এন্ড প্রিভেন্ট প্রো-ইনফ্লামেটরি এন্ড প্যাথোলজিক্যাল সাইটোকাইন রিলিজ বাই টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা। অর্থাৎ এটার পরবর্তী কাজ ছিল যে আরো নতুন নতুন সাইটোকাইন রিলিজ করতে হেল্প করা, তো সেটাকে সে ব্লক করে ফেলছে। এরপরে আমরা পড়েছিলাম যে সাইটোকাইনগুলো কোন মেকানিজমে কাজ করে? রিসেপ্টর মেকানিজমে। রিসেপ্টরের ইন্ট্রাসেলুলার কম্পোনেন্টকে আমরা বলি জানাস কাইনেস। সেই জানাস কাইনেসকে আমরা ইনহিবিট করলে জ্যাক পাথওয়ে বা স্ট্যাট পাথওয়ে ইনহিবিট হবে, সাইটোকাইন তার কাজ করতে পারবে না। তো এটা লেখা আছে এখানে যে ইনহিবিট জ্যাক 1 বা জ্যাক 3, যার মাধ্যমে ব্লকস প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন সিগন্যালিং ভায়া দা জ্যাক অর স্ট্যাট পাথওয়ে। অথবা আমাদের গ্লুকোকর্টিকয়েড একটা বস ড্রাগ ছিল যেটার পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। তো আমরা ড্রাগসগুলোর নাম এবং মেকানিজম অফ অ্যাকশন পড়ে ফেললাম। তো ওইটা তো ছিল মেকানিজমের সাপেক্ষে একটা সিরিয়াল বলেছিলাম, কিন্তু এখন থেকে আমরা একটা নতুন সিরিয়াল এখানে দেখতে পাচ্ছি। এই সিরিয়ালে আমরা ডিসকাশনটা কন্টিনিউ করলে পরবর্তীতে আলোচনা করতে হেল্প হবে। তো আমি এখানে সিরিয়ালটা দেখালাম। আমরা শুরুতেই আলসারেটিভ কোলাইটিসের ম্যানেজমেন্ট পড়ার চেষ্টা করব। তো আগেই বলেছিলাম যে আলসারেটিভ কোলাইটিস প্রোক্টাইটিস হতে পারে, লেফট সাইডেড কোলাইটিস হতে পারে, কিংবা এক্সটেন্সিভ কোলাইটিস হতে পারে। তো আলসারেটিভ কোলাইটিসের একটা পেশেন্ট যখন আসবে আমাদের দুইটা টার্গেট থাকবে। একটা হচ্ছে তার ডিজিজটাকে ভালো করে ফেলা, যেটাকে আমরা বলি ইন্ডাকশন অফ রেমিশন, অর্থাৎ রেমিশন করে ফেলা, ডিজিজটাকে ভালো করে ফেলা। এরপরে সেই রেমিশনটা যাতে পরবর্তীতে আবার রিল্যাপস না হতে পারে, অর্থাৎ পরবর্তীতে আবার যাতে ফেরত আসতে না পারে, এই জন্য সেই রেমিশনটাকে কি করতে হবে? মেইনটেনেন্স করতে হবে। তাহলে আমাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে ইন্ডাকশন অফ রেমিশন আর একটা হচ্ছে মেইনটেনেন্স অফ রেমিশন। তাহলে বারবার রেমিশন কথাটা না বলে আমরা ইন্ডাকশন এবং মেইনটেনেন্স কথাটা বললেও হবে। আলসারেটিভ কোলাইটিসের একটা পেশেন্ট যখন আমার কাছে অ্যাক্টিভ ডিজিজ নিয়ে আসবে, অ্যাক্টিভ কেন বলছি? কারণ এই ডিজিজের তো রিল্যাপস এন্ড রেমিশন প্যাটার্ন থাকে। তো যখন রেমিশন না,
তার বর্তমানে ডিজিজটা অ্যাক্টিভ আছে, সিমটম প্রডিউস হচ্ছে, এরকম পেশেন্ট যখন আসবে তখন আমরা ফার্স্টে 1 নাম্বার ড্রাগটা দিব। প্রোকটাইটিস থাকলে আমরা সাপোজিটরি দিব, আর লেফট সাইডেড বা এক্সটেন্সিভ কোলাইটিস থাকলে আমরা ইনিমা দিতে পারি কিংবা ওরাল দিতে পারি। এবং বিশেষ করে লেফট সাইডেড বা এক্সটেন্সিভ কোলাইটিসের ক্ষেত্রে আমরা লং টার্ম ট্রিটমেন্ট দিব যাতে রিল্যাপস বা ডিসপ্লেজিয়া না হয়। প্রোকটাইটিসের ক্ষেত্রে অবশ্য লাগবে না। এবং দেওয়ার পরে যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমরা গ্লুকোকর্টিকয়েড দিব, অর্থাৎ 2 নাম্বার ড্রাগটা দিব। 1 নাম্বার কাজ না করলে 2 নাম্বার ড্রাগটা দিব। গ্লুকোকর্টিকয়েডও সেম কথা, প্রোকটাইটিসের ক্ষেত্রে সাপোজিটরি দিব। তারপরে হচ্ছে লেফট সাইডেড বা এক্সটেন্সিভ কোলাইটিসের ক্ষেত্রে ইনিমা অথবা ওরাল দিতে পারি। তবে এই ক্ষেত্রে প্রোকটাইটিসের ক্ষেত্রে সাপোজিটরি খুব একটা ভালো কাজ করে না, এই জন্য এই ক্ষেত্রেও পরবর্তীতে কিন্তু ওরালে সুইচ করতে হতে পারে। এগুলো সব দেওয়ার পরেও যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইমিউনোমডুলেটর বা আদার যে বায়োলজিক থেরাপিগুলো আছে সেগুলোতে সুইচ করতে পারি। আর পেশেন্ট যখন সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস নিয়ে আসবে, অর্থাৎ সেটা যখন ট্রু লাভ ক্রাইটেরিয়াকে ফলো করবে, আমরা লাস্ট ক্লাসে ট্রু লাভ ক্রাইটেরিয়া সম্পর্কে পড়েছিলাম, তো সেটাকে যখন ফলো করবে তখন আমরা এই ম্যানেজমেন্টটা দিব। তো সেই অনুসারে আগে ফার্স্টে হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশন করব। যদি সিভিয়ার দেখতে পাই ট্রু লাভ ক্রাইটেরিয়াকে ফলো করে, তখন আমরা সাথে সাথে হসপিটালাইজেশন করব এবং ফিজিশিয়ান সার্জন দুইজনের আন্ডারেই কিন্তু ভর্তি করব, দুইজন মিলে মনিটরিং করা লাগবে। তাকে আইভি ফ্লুইড দিয়ে ডিহাইড্রেশন কারেক্ট করব, হিমোগ্লোবিন কম থাকলে ব্লাড দিব, ম্যালনারিশ থাকলে ইন্টারনাল নিউট্রিশনাল সাপোর্ট দিব, এবং তার যেহেতু ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের চান্স বেশি থাকে এই জন্য প্রোফাইলেকটিক লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিব। এগুলো জেনারেল কিছু কথাবার্তা। আমরা কি ড্রাগ দিব? 1 নাম্বার ড্রাগ দিলে হবে না, আমরা 2 নাম্বার ড্রাগ দিয়ে শুরু করব, অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড দিব, মিথাইলপ্রেডনিসোলোন অর হাইড্রোকর্টিসোন। যদি সেটা কাজ না করে সেই ক্ষেত্রে আমরা 3 নাম্বার বা 4 নাম্বারে যাব, অর্থাৎ ক্যালসিনিউরিন ইনহিবিটর অথবা অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর ইনফিক্সিমেন। ক্যালসিনিউরিন ইনহিবিটরের কথা একটা এখানে বলা উচিত, এটার একমাত্র ইন্ডিকেশন আমরা এখানেই দেখতে পাবো, সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, কেউ যদি বলে যে ক্যালসিনিউরিন ইনহিবিটরের ইন্ডিকেশন কি, আমরা বলবো আলসারেটিভ কোলাইটিস মডারেট টু সিভিয়ার, সেই ক্ষেত্রে ইউজ করা হয়। এখন এসব মেডিকেশন দিলাম, মেডিকেশন কাজ করলো না, তারপরেও পেশেন্টের রোগটা ভালো হলো না, সেটা ফেল করে গেল। ফেল করলো বলতে সাইড ইফেক্ট হচ্ছে, অথবা দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের কারণে কাজই করছে না, অথবা হতে পারে যে এটার এগেইনস্টে এটার ডিপেন্ডেন্সি চলে আসছে, মানে এটা দিলে ভালো থাকছে, না দিলে আবার খারাপ থাকছে, অর্থাৎ মেডিকেশনটা ফেল করে গেল তখন। কিংবা পেশেন্ট যদি বলে আমার কোয়ালিটি অফ লাইফ ইম্পেয়ার্ড হয়ে গেছে, কিংবা তার যদি কোলনিক ডায়ালেটেশন 6 সেন্টিমিটারের চাইতে বেশি হয়, যেটাকে আমরা টক্সিক মেগাকোলন বলেছিলাম, কিংবা তার প্রচুর ব্লিডিং হচ্ছে, যেটাকে আমরা ফালমিনেন্ট কোলাইটিস বলি, কিংবা তার অলরেডি কোলন ক্যান্সার কিংবা সিভিয়ার ডিসপ্লেজিয়া হয়ে গেছে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সার্জারির দিকে যেতে হবে। সার্জারি হতে পারে ওপেন অথবা ল্যাপারোস্কোপিক। সার্জারির জন্য কি কি অপশন আমাদের হাতে আছে? প্রথমে আমরা সাবটোটাল কোলেক্টমি করব উইথ এন্ড আইলিওস্টোমি। এটা মানে কি? এটা মানে খুবই সহজ কথা, কোলন আমরা সাবটোটাল কাটবো, পুরাটা কাটবো না, যেখানে সমস্যা সেখানেই কাটবো। কিন্তু কোলনের বাকি অংশ এবং রেকটাম, অ্যানাল ক্যানাল এগুলাকে আমরা আর ইউজ করব না, বরঞ্চ আইলিয়াল এন্ড থেকে একটা স্টোমা বের করে সেখান দিয়ে ফিসেসটা বের হয়ে যাবে, এবং এখানে জমা থাকার কোনো সুযোগ নাই। যেই ফিসেসটা অ্যাবজর্পশন হওয়ার পরে বাকি থাকবে সেটাই কিন্তু সরাসরি বের হয়ে যাবে। এটাকে আমরা বলছি সাবটোটাল কোলেক্টমি উইথ এন্ড আইলিওস্টোমি। এরপরে এটাও যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমরা পুরো কোলন কেটে ফেলতে পারি এবং আইলিয়াল এন্ডের সাথে রেকটামের একটা অ্যানাস্টোমোসিস করে ফেলতে পারি, এটাকে বলি আইলিওরেক্টাল অ্যানাস্টোমোসিস। এই ক্ষেত্রে কিন্তু ফিসেসটা রেকটামের ভিতরে জমা থাকার একটা সুযোগ আছে। এরপরেও যদি রেকটামে কোনো সমস্যা হয় তখন আমরা প্রোক্টোকোলেক্টমি করতে পারি, অর্থাৎ কোলনের পাশাপাশি রেকটামটাও কেটে ফেলে দিতে পারি এবং আইলিয়াল এন্ডে একটা পাউচের মতো তৈরি করতে পারি ফিসেস জমা রাখার জন্য, এবং সেটার সাথে অ্যানাল ক্যানাল অ্যানাস্টোমোসিস করে সেখান দিয়ে ফিসেসটাকে বের করে দিতে পারি। এইগুলো সার্জিক্যাল অপশন কিন্তু আমাদের হাতে আছে। তো এইভাবে আমরা ডিজিজটাকে ভালো করলাম, অর্থাৎ ইন্ডাকশন করলাম। এবার মেইনটেনেন্সের জন্য আমরা কি করব? মেইনটেনেন্স কিন্তু লং টার্ম ধরে দিতে হবে যাতে রিল্যাপস না হয়, এবং বিশেষ করে প্রোকটাইটিসের ক্ষেত্রে লাগবে না, বাকিগুলোর ক্ষেত্রে আমরা লং টার্ম ট্রিটমেন্ট দিব। প্রথমে 1 নাম্বারটা দিয়ে ট্রাই করব, 1 নাম্বারটা যদি না হয় সেই ক্ষেত্রে আমরা 4 নাম্বার বা 5 নাম্বারটা দিয়ে ট্রাই করব, অর্থাৎ অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর অ্যান্টিবডি অথবা থায়োপিউরিন, এগুলোর কম্বিনেশনও আমরা চাইলে দিতে পারি। এগুলো যদি ফেল করে যায় তখন আমরা কিন্তু 6, 7, 8 ট্রাই করব, অর্থাৎ 1 ট্রাই করব, 1 না কাজ করলে 4, 5, 4, 5 কাজ না করলে 6, 7, 8 এর মধ্যে যে কোনো একটা ট্রাই করব, অ্যান্টি আলফা 4 বিটা 7, জানাস কাইনেজ কিংবা অ্যান্টি P40। এখানে আবার একটা বিষয় যে জানাস কাইনেজের ক্ষেত্রে একমাত্র ইন্ডিকেশন হচ্ছে মেইনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিস। আমরা ক্যালসিনিউরিনের ক্ষেত্রে একটা বলেছিলাম যেটার অনলি ইন্ডিকেশন হচ্ছে সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস, আর এখানে বললাম জানাস কাইনেজের অনলি ইন্ডিকেশন হচ্ছে মেইনটেনেন্স অফ রিমিশন ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস। আর আরো দুইটা বিষয় হচ্ছে যে এই যে থায়োপিউরিন আর অ্যান্টি P40, এটা শুধু মেইনটেনেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এখানেও মেইনটেনেন্সে এই দুইটার নাম দেখতে পেলাম, আবার ক্রনস ডিজিজেও কিন্তু মেইনটেনেন্স পড়ার সময় এই দুইটা ড্রাগের নাম আমরা দেখতে পাবো। তাহলে 4টা ড্রাগের ইন্ডিকেশন আমরা পড়ে ফেললাম।
আর 5 নাম্বার ড্রাগ হচ্ছে অ্যামিনোস্যালিসাইলেট। এখানে ইন্ডিকেশনও দেখেছি, আবার দেখা যাচ্ছে এখানে কি মেইনটেনেন্সও দেখেছি। তো এটার ইন্ডিকেশন হচ্ছে ইন্ডাকশন এবং মেইনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিস। আর আরেকটা ড্রাগ হলো অ্যামিনোস্যালিসাইলেট, যেটা আমরা ইন্ডাকশনেও দেখেছি, মেইনটেনেন্সেও দেখেছি, অর্থাৎ ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিসে হেল্প করে। তো আমরা তিনটা ড্রাগের ইন্ডিকেশন অলরেডি দেখে ফেলেছি: অ্যামিনোস্যালিসাইলেট, ইন্ডাকশন, মেইনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিস, ক্যালসিনিউরিন ইনহিবিটর, সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস, যাদের গ্লুকোকর্টিকয়েডে পোর রেসপন্স, অর্থাৎ 2 নাম্বারটা কাজ না করলে আমরা 3 নাম্বারটা দিয়েছিলাম, এবং জানাস কাইনেজ ইনহিবিটর, এটা মেইনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিসে হেল্প করে। আপাতত এই তিনটা পড়লাম। এরপর আমরা ক্রনস ডিজিজের ম্যানেজমেন্টে যাচ্ছি। ক্রনস ডিজিজের ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা দেখব যে ডিজিজটা কি মাইল্ড টু মডারেট নাকি সিভিয়ার। যদি মাইল্ড টু মডারেট হয়, এই ক্ষেত্রে আমরা কিন্তু জোড় সংখ্যাগুলো মনে রাখবো 2, 4, 6, 8, অর্থাৎ ক্রনস ডিজিজের ম্যানেজমেন্ট পড়ার সময় আমরা 2, 4, 6, 8 দিয়ে ম্যানেজমেন্ট করব। তো মাইল্ড টু মডারেট হলে আমরা 2 নাম্বারটা দিব। 2 নাম্বার গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আমরা কি দিতে পারি? বুডেসোনাইড অথবা প্রেডনিসোলোন। যদি আইলিয়াল ক্রনস ডিজিজ হয় তাহলে বুডেসোনাইড দিয়ে শুরু করতে পারি, ফেল করলে প্রেডনিসোলোন দিতে পারি, আর কোলোনিকের ক্ষেত্রে প্রেডনিসোলোন দিয়েই শুরু করব, এটা বেশি পটেন্ট। একটা অল্টারনেটিভ মেথড আছে, আমরা এন্টেরাল নিউট্রিশন দিতে পারি উইথ এলিমেন্টাল অর পলিমারিক ডায়েট। এলিমেন্টাল ডায়েট মানে সেখানে শুধু অ্যামিনো অ্যাসিড থাকবে, আর পলিমারিক ডায়েট মানে সেখানে লিকুইড প্রোটিন থাকবে, সাথে আমরা গাটটাকে রেস্টিং করব। লিকুইড প্রোটিন বেশি প্যালাটেবল, এই জন্য এটা দেয়া ভালো। তো এটা করলেও কিন্তু আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা পাবো, অর্থাৎ গাটকে খুব বেশি আমরা ঝামেলা দিচ্ছি না, তাকে একটা রেস্টিং অবস্থায় রাখছি, তাকে নিউট্রিশনও ঠিকঠাক ভাবে দিচ্ছি, একা একাই ইনফ্লামেশনটা কিন্তু ভালো হয়ে যাবে। তো এটা ভালো যে কোনো ড্রাগ দিতে হচ্ছে না। সাথে পেশেন্টকে অবশ্যই এক্সপ্লানেশন করতে হবে, এনকারেজ করতে হবে এবং মোটিভেশন দিতে হবে। আর যদি সিভিয়ার ক্রনস ডিজিজ নিয়ে আসে, তাহলে ফার্স্টে 2 নাম্বারটা দিয়ে ট্রাই করব। 2 নাম্বারটা যদি ফেল করে তাহলে 4 নাম্বার, 6 নাম্বার অথবা 8 নাম্বারের মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে সিভিয়ার ক্রনস ডিজিজের ম্যানেজমেন্ট। তো ইন্ডাকশন হয়ে গেল, আমরা পেশেন্টের রেমিশন অ্যাচিভ করতে পারলাম, সেটাকে এখন মেইনটেইন করতে হবে। তো মেইনটেনেন্সের সময় পেশেন্টকে অবশ্যই স্ট্রিক্টলি বলে দিতে হবে যে তাকে কখনোই স্মোকিং করা যাবে না, কারণ আমরা আগেই পড়েছিলাম ফার্স্ট ক্লাসে যে স্মোকিং কিন্তু ক্রনস ডিজিজের সাথে রিলেটেড। তো মেইনটেনেন্সের জন্য আমরা এই 6টা ড্রাগের মধ্যে 5টা দিব। জানাস কাইনেস ইনহিবিটর তো অলরেডি বাদ, আমরা আলসারেটিভ কোলাইটিসে বলেছি যে ওটা শুধু আলসারেটিভ কোলাইটিসেই ব্যবহার হয়। এটা ছাড়া যে 5টা দেখতে পাচ্ছি 4 থেকে 9 পর্যন্ত, সেই 5টা দিয়ে আমরা ট্রাই করব। প্রথমে থায়োপিউরিন দিতে পারি, থায়োপিউরিন কাজ না করলে মিথোট্রিক্সেট দিতে পারি, অথবা এই দুইটার কম্বিনেশনও দিতে পারি। এগুলা কাজ না করলে অ্যান্টি টিএনএফ দিতে পারি, থায়োপিউরিনের সাথে অ্যান্টি টিএনএফ এর কম্বিনেশনও দিতে পারি, কিংবা অ্যান্টি আলফা 4 বিটা 7 কিংবা অ্যান্টি পি40 দিতে পারি। তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মিথোট্রিক্সেট কিন্তু এটারও একমাত্র ইন্ডিকেশন হচ্ছে রেমিশন ইন কেস অফ ক্রনস ডিজিজ। তাহলে এটারও ইন্ডিকেশন আমরা পড়ে ফেললাম যে এটার একমাত্র ইন্ডিকেশন কি মিথোট্রিক্সেটের মেইনটেনেন্স অফ রেমিশন অফ ক্রনস ডিজিজ। সাথে এই পেশেন্টের কিন্তু কেয়ারফুলি মনিটরিং করা লাগবে। তো ক্রনস ডিজিজ আমরা জানি যে ফিস্টুলা করতে পারে কিংবা পেরিয়ানাল ডিজিজও করতে পারে। তো এরকম যদি হয়, আমরা যদি এমআরআই করি বা এন্ডোঅ্যানাল আল্ট্রাসাউন্ড করে যদি পেরিয়ানাল ডিজিজ পাই, সেই ক্ষেত্রে কিংবা সার্জিক্যাল এক্সপ্লোরেশন যদি করি এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া দিয়ে, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ফিস্টুলা বা পেরিয়ানাল ডিজিজ পাই, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি অথবা অ্যান্টি টিউমার নেক্রোটিক ফ্যাক্টর দিতে পারি। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আবার একটা বলার বিষয় যে এটার একমাত্র ইন্ডিকেশন আমরা পড়েছি কোথায়? ফিস্টুলা এবং পেরিয়ানাল ডিজিজে। তাহলে 5টা ড্রাগের ইন্ডিকেশন আমরা অলরেডি পড়ে ফেললাম। আর যদি ড্রাগগুলো দিয়ে কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা বলবো রিফ্র্যাক্টরি পেরিয়ানাল ডিজিজ। তখন আমরা প্রোক্টেক্টমি করব, অর্থাৎ রেকটামটা কেটে ফেলে দিব, অথবা ফিকাল ডাইভারশন করব উইথ অ্যান আপস্ট্রিম স্টোমা, অর্থাৎ উপরের দিকে একটা স্টোমা তৈরি করে সেখান দিয়ে ফিসেস বের করার চেষ্টা করব। এখন ক্রনস ডিজিজের পেশেন্টের যদি ফিস্টুলা থাকে বা অ্যাবসেস থাকে বা পেরিয়ানাল ডিজিজ থাকে কিংবা স্মল অর লার্জ বাওয়েল অবস্ট্রাকশন থাকে, তখন কিন্তু আমাদের সার্জারির অপশনের দিকে যেতে হবে। এখন সার্জারি করলে আগে যেরকম আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কিউরেটিভ ছিল, ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সার্জারি কিউরেটিভ না, আবার রিকারেন্স হওয়ার চান্স থাকবে। এই জন্য পেশেন্টকে অবশ্যই স্মোকিং করতে দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক দিব শর্ট টার্ম বেনিফিটের জন্য, কিংবা লং টার্ম থায়োপিউরিন দিতে পারি যাতে আর রিল্যাপস না করে। অর্থাৎ তার ডিজিজটা নাই, তারপরেও তাকে থায়োপিউরিন দিয়ে রাখছি যাতে জিনিসটা রিল্যাপস না করে। আর 6 মাস পরে কোলোনোস্কোপি করে দেখবো যে রিকারেন্স হয়েছে কিনা। রিকারেন্স হলে আবার তাকে ইমিউনোমডুলেটর বা বায়োলজিক থেরাপি স্টার্ট করতে পারি। এখন কি ধরনের সার্জারি আমরা করব? যদি অবস্ট্রাকশন বা ফিস্টুলা থাকে, সেই ক্ষেত্রে যে এফেক্টেড টিস্যু আছে সেটাকে রিসেকশন করে ফেলবো। আর যদি লোকালাইজড কোনো সেগমেন্টে ক্রনস কোলাইটিস থাকে, সেই ক্ষেত্রে সেই সেগমেন্টটা রিসেকশন করে দিব, এবং স্ট্রিকচার থাকলে মাল্টিপল স্ট্রিকচারও প্লাস্টি করতে পারি। এই ক্ষেত্রে একটা জিনিস করা হয় যে লঞ্জিটুডিনাল ইনসিশন দিয়ে ট্রান্সভার্স ভাবে যুক্ত করা হয়। তো এটার একটা ভিডিও আমি লিংক দিয়ে দিব কমেন্ট সেকশনে। আর এক্সটেন্সিভ কোলাইটিসের ক্ষেত্রে আমরা টোটাল কোলেক্টমি করতে পারি, অর্থাৎ
পুরো কোলনটা কেটে ফেলে দিতে পারি। তো আমরা কিন্তু এই 5টা ড্রাগের ইন্ডিকেশন অলরেডি পড়ে ফেলেছি। এখন মিথোট্রিক্সেট বললাম যে মেইনটেনেন্স অফ ক্রনস ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিকটা শুধু পেরিয়ানাল ক্রনস ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়। বাকি যে 5টা আছে সেগুলোর মধ্যে গ্লুকোকর্টিকয়েডটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা শুধু ইন্ডাকশন ইউজ করা হবে। ক্রনস ডিজিজ হোক বা আলসারেটিভ কোলাইটিস হোক, এটা কিন্তু মেইনটেনেন্সে ইউজ করা যাবে না, কারণ লং টার্ম ইউজ করলে এখানে অনেক বেশি সাইড ইফেক্ট হতে পারে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টি টিএনএফ। এটা একটু খেয়াল করে দেখো, আমরা শুরুতে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু অ্যান্টি টিএনএফ এর নাম বলেছি। ইন্ডাকশন, মেইনটেনেন্স, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, ইভেন পেরিয়ানাল ডিজিজের ক্ষেত্রেও অ্যান্টি টিএনএফ বলেছি। তার মানে সব ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ইন্ডাকশন, মেইনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, সাথে ফিস্টুলা, পেরিয়ানাল ক্রনস ডিজিজ। এটা গেল। এরপরে দুইটা ড্রাগের নাম বলবো, অ্যান্টি আলফা 4 বিটা 7 এবং অ্যান্টি P40। এই দুইটা কিন্তু ক্রনস ডিজিজ পড়ার সময় পড়েছি, সিভিয়ার ক্রনস ডিজিজের সময়, সাথে দুইটারই মেইনটেনেন্সের সময় পড়েছিলাম। তাহলে এই দুইটার ইন্ডিকেশন হচ্ছে সিভিয়ার ক্রনস ডিজিজ, সাথে দুইটারই মেইনটেনেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি, আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ। লাস্ট একটা ড্রাগ হলো থায়োপিউরিন। তো খেয়াল করে দেখো, যখনই আমরা মেইনটেনেন্স পড়েছি তখনই কিন্তু থায়োপিউরিনের নাম সামনে এসেছে। আলসারেটিভ কোলাইটিস হোক বা ক্রনস ডিজিজ হোক, মেইনটেনেন্সে আমরা কিন্তু থায়োপিউরিন ইউজ করেছিলাম, এবং ক্রনস ডিজিজের সার্জারির পরে বলেছিলাম এটা লং টার্ম দেওয়া হয় যেন রিল্যাপস না হয়। তো এইভাবে আমরা ইন্ডিকেশন পড়ে ফেললাম, আগেই মেকানিজম এবং নাম তো পড়ে ফেলেছি। এখন শুধু দুইটা জিনিস বাকি, রুট এবং সাইড ইফেক্ট। 4, 6, 7, 8 অর্থাৎ যেগুলো হলুদ কালার করা আছে সেগুলো হচ্ছে বায়োলজিক মেডিকেশন, আমরা আগেই বলেছিলাম, এবং বাকিগুলো নন বায়োলজিক মেডিকেশন। নন বায়োলজিকের রুটগুলো এখানে লেখাই আছে, কিন্তু বায়োলজিকগুলো আমি লিখিনি, কারণ এদের সবার কমন একটা রুট, যেটা হচ্ছে আইভি অথবা সাবকিউটেনিয়াস। তবে একটা এক্সেপশন আছে, 7 নাম্বারটা, জানাস কাইনেস ইনহিবিটর, এটা কিন্তু আমরা ওরাল দিতে পারি। তাহলে আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন পড়লাম। এরপরে সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট অ্যামিনোস্যালিসাইলেটের ক্ষেত্রে শুধু সালফাসালাজিনের ফার্স্ট কিছু সাইড ইফেক্ট হয়, হেডেক, নাউজিয়া, ডায়রিয়া এবং ব্লাড ডিসক্রেশিয়া, এবং রেয়ার সাইড ইফেক্ট হচ্ছে নেফ্রোটক্সিসিটি। এটা অবশ্য খুব বেশি মানুষের হয় না, 4000 জনের মধ্যে একজনের হয় প্রতি বছরে। এই জন্য আমরা 2 থেকে 3 মাস পরপর সেরাম ইলেকট্রোলাইট এবং ইউরিয়া করে দেখব যে তার কোনো নেফ্রোটক্সিসিটি হয়েছে কিনা। গ্লুকোকর্টিকয়েডের অনেক বেশি সাইড ইফেক্ট, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিওপোরোসিস, ডায়াবেটিস, ওয়েট গেইন। অস্টিওপোরোসিস হলো কিনা বা যেন না হয় এই জন্য আমরা সাথে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিব যদি গ্লুকোকর্টিকয়েড দিতে হয়। ক্যালসিনিউরিনের সাইড ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্টি টিএনএফ এর ক্ষেত্রে অ্যাকিউট কেসে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে, ডিলেড কেসে সেরাম সিকনেস হতে পারে। কোনো ইনফেকশনে দেওয়া যাবে না, যেহেতু এটা ইনফ্লামেশনকে সাপ্রেস করে, ইনফেকশনে দিলে ইনফেকশন আরো বেড়ে যেতে পারে, এই জন্য কন্ট্রাইন্ডিকেটেড। এটা ল্যাটেন্ট টিবিকে রিঅ্যাক্টিভেট করতে পারে, এই জন্য তার ল্যাটেন্ট টিবি আছে কিনা, হেপাটাইটিস বি বা সি আছে কিনা, অর্থাৎ যেসব ডিজিজ রিঅ্যাক্টিভেশন হতে পারে সেই সব ডিজিজ আছে কিনা সেগুলো আমরা চেক করে নিব। মডারেট টু সিভিয়ার হার্ট ফেলিয়ার করতে পারে, ম্যালিগনেন্সির চান্স ইনক্রিজ করতে পারে, রেয়ারলি নিউরোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট করতে পারে। থায়োপিউরিন দেওয়ার পরে সেটা কিন্তু থায়োগুয়ানিন নিউক্লিওটাইডে কনভার্ট হয়, যেটাকে পরবর্তীতে থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজের মাধ্যমে ক্লিয়ারেন্স করা হয়। তো কারো যদি এটা ডেফিসিয়েন্সি থাকে তার ক্ষেত্রে কিন্তু এটা টক্সিসিটি হয়ে লিউকোপিনিয়া হতে পারে, তবে এটা 3% পেশেন্টে হয়। আর 20% পেশেন্টে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, যার জন্য ড্রাগটা উইথড্র করা লাগে, যেমন ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, মায়ালজিয়া, নাউজিয়া, ভমিটিং, মাইলোসাপ্রেশন, হেপাটোটক্সিসিটি, প্যানক্রিয়াটাইটিস, লিম্ফোমা এবং নন মেলানোমেটাস স্কিন কার্সিনোমা, যার জন্য তাকে লাইফ লং সান প্রোটেকশনে রাখা হয়। এবং বিশেষ করে 60 বছরের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে স্পেশাল কশন নেওয়া হয়, কারণ তাদের ক্ষেত্রে ম্যালিগনেন্সির চান্স কিন্তু অনেক বেশি থাকে। অ্যান্টি আলফা 4 বিটা 7 এর সাইড ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি, জানাস কাইনেসেরটাও আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে অবশ্য হারপিস জোস্টারের চান্স বেশি থাকে, এই জন্য ভ্যাকসিনেশনও চাইলে আমরা নিতে পারি। অ্যান্টি P40 সাইড ইফেক্ট দেখতে পাচ্ছি, এবং মিথোট্রিক্সেটের ক্ষেত্রে স্পেশাল বিষয় হচ্ছে এটা যেহেতু ফলিক অ্যাসিডকে ইনহিবিট করে, এই জন্য যেখানে দরকার সেখানে তো করেই, সাথে আবার জিআইটি, লিভার এগুলোতেও করতে পারে। এই জন্য যাতে জিআই টক্সিসিটি বা হেপাটোটক্সিসিটি না হয়, ওই জায়গাগুলোতে যাতে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি না হয়, এই জন্য মিথোট্রিক্সেটের সাথে আমরা কিন্তু ফলিক অ্যাসিডও দিয়ে দিতে পারি। আর স্পেশালি উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজে এটা দিব না, বিশেষ করে 6 মাস প্রেগন্যান্সির আগে, 6 মাস আমরা অবশ্যই দিব না, কারণ এটা কিন্তু টেরাটোজেনিক। আর অ্যান্টিবায়োটিকের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন আমরা আগে থেকেই জানি টেনিনাইটিস করতে পারে, এবং মেট্রোনিডাজল কিন্তু লং টার্ম দিলে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। তো ঠিক আছে, আমরা একটা লং ডিসকাশনের মাধ্যমে ইনফ্লামেটরি বাউল ডিজিজটা শেষ করার চেষ্টা করলাম। আশা করি আমরা নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।